একই কাণ্ড, বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের দালাল, এরকমটাই তো উঠে এলো। যে আওয়ামী লীগকে সরিয়ে সেনা প্রধানের পরামর্শ মতো ইউনূসকে উপদেষ্টা পদে বসানো হলো ছাত্রনেতাদের সমর্থনে, ছাত্রনেতাদের সর্বসম্মতিতে, এবার সেই সেনা প্রধানকে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। আওয়ামী লীগ নেত্রী যখন এদেশে আশ্রয়ে, তখন আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগকে বলা হচ্ছে আওয়ামী লীগ নাকি, আওয়ামী লীগের দালাল নাকি বাংলাদেশের সেনা। ছাত্রনেতাদের মধ্যে যে ছাত্রনেতারা এখন উপদেষ্টা পদে রয়েছে, বিভিন্ন উপদেষ্টা, যে ছাত্রনেতারা এখন সরকারে রয়েছেন, তাদের মধ্যেই কি অপরিপক্কতা? তাতেই বাংলাদেশ ভুগছে। এই অপরিপক্কতা, এই অপরিপক্ক মস্তিষ্ক কতদিন টানতে পারবে বাংলাদেশকে? বাংলাদেশ সেনাপ্রধান নির্বাচন চান, যত দ্রুত সম্ভব নির্বাচন চান। নির্বাচনে কি বলা হয়েছে যে আওয়ামী লীগের সাবসূত্র যদি কিছু নেতা থাকেন, কর্মী থাকেন, তাহলে তাদেরকে ভোটে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া উচিত। এটা পিঠে হাত রেখে বলেছেন, ধমক দিয়ে বলেননি। সেনা প্রধান তিনি বলেছেন তাহলে আর নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আর কি বলেছেন? বৈঠকে জুলাইয়ের আন্দোলনে আহতদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন সে দেশের সেনাপ্রধান। সেখানে ছাত্রদেরকে প্রশংসা করা হয়েছে। ছাত্রদের প্রশংসা করে তিনি কি বলেছেন? আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপদেষ্টার উল্লেখ একবারও করেননি, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের উল্লেখ একবারও করেননি। সুতরাং অনিশ্চয়তা রয়েই গেল। কি অনিশ্চয়তা? অনিশ্চয়তা হচ্ছে নির্বাচন নিয়ে আদৌ ভাববে কি সেনাপ্রধান বা সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী। উল্লেখযোগ্যভাবে সেনাপ্রধান এই যে মন্তব্য যে আওয়ামী লীগের দালাল এক ছাত্রনেতা বললেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, প্রকাশ্যে দেখা গেল, তারপরে আবার সেনাপ্রধান বললেন তা হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। তারপরে আবার আরেক ছাত্রনেতা সার্জিস আলম তিনি বললেন, যে ছাত্রনেতা অর্থাৎ হাসনাত, যিনি আওয়ামী লীগের দালাল বলেছেন সেনাবাহিনীকে, সার্জিস আলম তাঁরও সমালোচনা করলেন। নিজেদের মধ্যেই খেয়েও খেয়েই মোহাম্মদ ইউনূস তো মজা পাবেনি, কারণ তিনি তো দ্রুত নির্বাচন চান না। মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী, এটা আমরা অনেক দিন আগেই বলেছি। ভারত প্রকাশ্যে বলেনি, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বারবার বলেছেন এই বয়সেও যদি তিনি আঁকড়ে থাকেন চেয়ার, এই বয়সেও যখন তার রিটায়ারমেন্টের বয়স যে কোনো নেতার, সেই সময়ে তিনি আঁকড়ে ধরে আছেন চেয়ার। নির্বাচন তিনি চান না। কিন্তু সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী কি এবার অগ্রসর হবে? সেনাবাহিনী কি এগোবে? সেনার দখলে কি যাবে? কারণ নির্বাচন যদি বিভিন্ন সময়ের জন্য আটকে যায়, বহু সময়ের জন্য আটকে যায়, ধীর গতিতে নির্বাচন প্রক্রিয়া চলে, তাহলে তো দেশে অরাজক পরিস্থিতি যেরকম আছে বাংলাদেশে, সেই রকম অরাজক পরিস্থিতি থাকবে। সেনাবাহিনী বোধহয় সেইটা চান না। আর এই বক্তব্যগুলো বোধহয় থামবে না। মাঝে মধ্যেই সেনাবাহিনীর উদ্দেশ্যে এই বক্তব্য চলবে, কারণ ছাত্র নেতারা, বিভিন্ন গোষ্ঠী, তারা এবার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় বলা যায় লড়াই শুরু করে দিয়েছে। এই তো গেল এদেশে ভেতরের অবস্থা, মানে বাংলাদেশের ভেতরের অবস্থা। বাইরে কি? ডোনাল্ড ট্রাম্প আসার পরে, এখানে তুলসী গাবার্ড আসার পরে ব্যাপক চাপে ইউনূস সরকার। কারণ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে হিংসা, বাংলাদেশে হানাহানি, এই নিয়ে যে আমেরিকা ভালো চোখে দেখছে না, আমাদের দেশে বসে তুলসী গাবার্ড পরিষ্কার করে দিয়েছেন। তুলসী গাবার্ডকে ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত আমেরিকার গোয়েন্দা প্রধান। আমেরিকার গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গাবার্ড। তার মতো একটা হেভিওয়েট প্রশাসক যখন এ কথা বলেন, তখন বাংলাদেশের বুক দূর যে করবেই, এ তো পরিষ্কার। তাই ব্যাংককে বৈঠক, ব্যাংককে মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, সেইখানে ভারতকেও টেনে আনার চেষ্টা করছেন। বৈঠকে আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনূস, অত সোজা। সংখ্যালঘু নির্যাতন হবে, ভারত বিদ্বেষী কথা হবে, ফাঁকা বুলি আওড়াবেন বাংলাদেশের নেতারা। সেই শুরু হয়েছিল কলকাতা দখল, তারপর থেকে চলছেই ভারত বিদ্বেষী
চিন্ময় কৃষ্ণ দাস জেলে থাকবেন, ইসকনকে বলা হবে বাংলাদেশ বিরোধী, সেই ইসকনের সন্ন্যাসীদের উপর নির্যাতন হবে, হিন্দুদের মারা হবে। আজকেও আমরা দেখিয়েছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ধর্মান্তরণ হচ্ছে, অর্থাৎ হিন্দু মহিলাকে মুসলমান করার চেষ্টা হচ্ছে ও দেশে। সেগুলো চলবে, আর ভারতকে একবার বলবেন তারপরেই ভারত সুরসুর করে চলে যাবে। মোহাম্মদ ইউনূস কি তাই ভাবছেন? ভারতে ডোনাল্ড ট্রাম্প যখন বলে দিয়েছেন যে মোদি বাংলাদেশটা দেখে নেবেন, মোদি এখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতাকে দায়িত্ব দিয়েছেন। যেমন ধরুন ইসরায়েলের নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহুকে একেবারে দায়িত্ব দিয়েছেন, তুমি দেখে নাও বাবা ওই বিষয়টা। এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায়, এখানেও মোদির ওপরেই দায়িত্ব দিয়েছেন। সুতরাং নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর কখনো যাবেন না হঠাৎ করে। আমরা অন্তত আশা করি ভারত দেখছে, ভারত দেখবে। এখনই সুরসুর করে ভারত কোনোদিনও যাবে না। ভারত হচ্ছে শক্তিশালী দেশ, বাংলাদেশের 100% বেশি শক্তিশালী দেশ। এইখানে আরও একটা প্রশ্ন, যে ভারতে যে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে, সেই পদক্ষেপ এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের কথা ভেবে এখনো বাণিজ্য চালাচ্ছে ভারত। এবছর বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলাদেশের জন্য। সুতরাং ভারত কখনো যুদ্ধ চায় না, ভারত কখনো হামলা চায় না, আবার ভারত কখনো নিজের মান মর্যাদা একেবারে বিসর্জন দিয়ে বৈঠকে চলে যাবে, সেটাও ভারত কোনোদিন চায় না। এই অবস্থায় বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কারণ এর আগে আমরা দেখেছি বারবারই ভারত বাংলাদেশ এই যে বিভিন্ন সম্পর্ক, শেখ হাসিনার সময় সেই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, সেই সম্পর্ক বিষিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি জামাত বারবার করেছে। আবারও বিএনপি জামাত মিলেই ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সুতরাং এই ভারত বিদ্বেষ যতক্ষণ না পর্যন্ত ইউনূস একবারও মুখ খোলেননি, যতক্ষণ পর্যন্ত না প্রতিবাদ তিনি করছেন, যতক্ষণ পর্যন্ত এর নেতিবাচক কোনো কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত ভারত গিয়ে পৌঁছবে না কখনো ইউনূসের কাছে। এই বাংলাদেশে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, অন্তত ডিসেম্বরের মধ্যে। সেই নির্বাচন কি আদৌ হবে? এর আগে আমরা বারবার দেখেছি সেনারা দখল করে নিয়েছে, অভ্যুত্থান ঘটিয়েছে। এখন কিন্তু পরিপূর্ণ সুযোগ রয়েছে সেনাবাহিনীর হাতে, কিন্তু সেনাবাহিনী এখনো সেই পদক্ষেপ করেনি। কিন্তু আর বেশি দিন বোধহয় নয়। এইভাবে অরাজক পরিস্থিতি চলতে থাকলে সেনা অভ্যুত্থান বাংলাদেশে নিশ্চিত।